হ্যাঁ, ডিম কি দুটো পাওয়া গেল? মাছ বড় হয়েছে তো, কি সুন্দর পাখিটা। বৃষ্টি ভেজা সকাল, একদম ঘুম থেকে উঠে খালের পাশে এসে বসতেই এমন অদ্ভুত সুন্দর দৃশ্য চোখের সামনে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে ছয়লা গাছে ফুটে থাকা বড় বড় ছয়লা ফুল থেকে মধু খাচ্ছে অদ্ভুত সুন্দর এই পাখিটি। সাত সকালে খাবারের সন্ধানে বেরিয়েছে পাখিরা। এদিকে সুন্দরবন উপকূলের মানুষেরাও বসে নেই। ওই যে ওখানে আবার মাছ ধরতেছে, দেখেন কি জীবন। কোনো সকালেই এক লাইনে দেখেন এই কুমিরের খালে মাছ ধরতেছে তারা নেমে। দেশের পশ্চিম দক্ষিণ প্রান্তের এই প্রান্তিক জীবন এমনই। মাছ কি পাচ্ছেন দিদি? মাছ পাচ্ছে? মাছ হচ্ছে দাদা? এবছর ঢাংমারি খালে মাছ হচ্ছে। আমরা গেল দিনে এই খাল থেকে বেশ কিছু মাছ ঝাঁকি জাল দিয়ে এবং হাতড়ে ধরেছিলাম। এখানে ভোরবেলা শেষ ভাটিতে প্রতিটি ঘরের কেউ না কেউ আসেন, কেউ পোনা ধরেন, কেউ ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। অন্তত একবেলার খাবার জোগাড় করতে হয় তাদের সকাল সকাল। সকাল হলো, ভাটা হয়ে গেছে একদম শেষ ভাটি, এখন একদম পানি স্থির। ওই যে পানি নামছে না আসলে, এখন পানি স্থির হয়ে আছে, জোয়ার শুরু হবে এখনই। এখানে কেওড়া গাছ, ছইলা গাছ, গোল গাছ, নৌকাগুলো অলস বসে আছে, পাখিরা দৌড়াদৌড়ি করতেছে। খুব সুন্দর, অদ্ভুত সুন্দর পরিবেশ সুন্দর হলেও বাস্তবতা ভয়ঙ্কর কঠিন। রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে জীবন কাটে মানুষদের। এই খালটি কুমিরে ঠাসা। প্রতি বছরই 1-2 জন করে মানুষ মারা যায় কুমিরের আক্রমণে। এই যে কুকুর, ছাগল, গরু যখন খালের পাশে যায়, কুমির তাকে টার্গেট করে ধরে। ওই যে পিছনে জাল টানতেছে, ওই যে জাল টানতেছে, এই যে ছোপের আড়ালে। সকাল হলে আর কোনো নাই, চলে আসবেন নদীর পাড়ে। মাছ ধরতেই হবে। উফ, কুমিরের খাল। আবার ওই যে দূরে ওরাও মাছ ধরতেছে। এইভাবে পানিতে নেমে জাল টানা খুব রিস্কি। প্রতিদিনই সামনে দিয়ে বড় বড় কুমির আসা যাওয়া করে, তবুও কিছুই করার নেই তাদের। লবণ জলের জীবন এটা। লবণ জলের এই জনপদে এখন মন্দা চলছে, সুন্দরবন বন্ধ, তাই রুটি রুজির ব্যবস্থা খুব সীমিত। এর মধ্যে দিয়েই পরিবারের কেউ কেউ সুন্দরবনের কোল ঘেঁষা খালগুলোতে আসেন মাছ ধরতে। তবে তারা চেষ্টা করেন নিজেদের শিশুদের স্কুলে পাঠাতে। এখন বৃষ্টি হচ্ছে, কাদামাখা পথ ধরে বাচ্চারা স্কুলে যাচ্ছে। দেরি করে ফেলছে। সুন্দরবনটা অনেক সুন্দর। এই উপকূলের মানুষদের জীবন ঠিক তার বিপরীত। সুন্দরবন এবং এই উপকূলের মানুষদের নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা যেটি বলে সেটি হলো, লবণ জলের এই মানুষদের পুরো জীবনটাই আসলে জ্বলতে থাকে। সুন্দরবনে অনেক রকমের বিপদ আপদ মাথায় নিয়ে তারা মাছ ধরেন, কাঁকড়া ধরেন, মধু আহরণ করেন। তার সাথে বেশ লম্বা সময় জুড়ে ছিল জলদস্যুতা, বনদস্যুতা। এদিকে মহাজন, মানে দাদনের মহাজন, সুদের মহাজন, তাদের অত্যাচার নিপীড়ন তো আছে। এর মধ্যে দিয়ে
জীবন চলে এই মানুষদের লবণের সাথে যুদ্ধ করে। এই অঞ্চলে জোয়ার ভাটা খেলা করে, ফলে লবণ পানি আসবে, আবার মিঠা পানির চাপে লবণ পানি সরে যাবে, এরকমই ছিল বাস্তবতা। কিন্তু এখন লবণ পানি আগ্রাসী, কারণ উজানে মিঠা পানির চাপ কমেছে, স্রোত কমেছে। অন্যদিকে এখানকার মানুষেরা চিংড়ি চাষে অভ্যস্ত হয়ে পড়েছে, কাজেই নদী থেকে লবণ পানি তুলে চিংড়ির ঘের করা, লবণ পানির মাছের চাষ করা, এটি এখন এই অঞ্চলের নৈমিত্তিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এখানকার মানুষেরা স্বাভাবিক কৃষি হারিয়েছে, লবণ ঘিরে ধরেছে তাদের চারপাশ। যাই হোক, সুন্দরবন উপকূলের এই মানুষদের গল্প বলতে গেলে অনেক কিছু চলে আসে। আমরা এখন যাচ্ছি ঢাংমারি খাল ধরে, একটু এগিয়ে খালের গোড়ার না দেখা যেতে পারে, কারণ জোয়ারের পানি উঠতেছে, এখন ঢুকবে তো কুমির। ঢাংমারি খাল ধরে আগে অনায়াসে ঢুকে পড়া যেত আশেপাশের যে কোনো খালে, তবে এখন খালের মুখগুলো বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে জনসাধারণ, জেলেরা এর ভিতরে ঢুকতে না পারে। আচ্ছা, পশ্চিমে তো আবার সাতক্ষীরার ওদিকে তো আবার ইয়ে দিছে, নেট নেট দিছে না, নেট বেড়া, দড়ির নেট। আর ওই হচ্ছে ঘাগরামারি ফরেস্ট স্টেশন। ভালো আছেন? কই যান? ঢাংমারি খালে আমি যে কটি কুমির দেখেছি তার প্রতিটি সামনের নৌকাটির চেয়েও বড়। মানে এখানকার মানুষের সাহসের তারিফ না করে পারা যায় না। কুমিরগুলো আসলে এই অঞ্চলে আসে ঠিক বনের উল্টো পাশে খালের পাড়ে ঘুরে বেড়ানো ছাগল, গরু এবং কুমির দেখে। এগুলোই আসলে মূলত তাদের টার্গেট। মাছ দৌড়াচ্ছে দেখছেন? আমাদের ট্রলারে বসেও গা শিরশির করে, কারণ কুমিরে ভরা এই ঢাংমারি খালে কখন কার বিপদ আসে বলা যায় না। সেখানে এখানকার মানুষেরা দিব্যি ছোট্ট ডিঙি নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি সাহস তাদের! হ্যাঁ, কিন্তু এই দিক দিয়ে যে কুমির ঘোরে, এটাতে নৌকার চেয়ে বড়। হ্যাঁ, ওরে টাটা দিচ্ছে পিচ্চিটা। আমরা একটা লম্বা সফরে বের হয়েছি। ঢাংমারি থেকে বের হয়ে সোজা পশুরে যাব, পশুর থেকে ঢাকি নদী হয়ে, শিবসা হয়ে, কালাবুগি হয়ে সুতারখালির দিকে যাব। তো সেই লম্বা সফরে আমাদের সাথে সেভাবে বাজার সদা নেই, এমনি চাল ডাল বা বাকি তেল মশলা রয়েছে, কিন্তু মাছ কিংবা মাংসের কোনো ব্যবস্থা নেই। তো সামনে কোনো বড় বাজার না পড়া পর্যন্ত আমাদের একবেলা খেতে হবে, সেই জন্য আমরা ডিম খুঁজছি। ডিম জোগাড়ের দায়িত্ব জুয়েলের ঘাড়ে দিলাম। একটু পরে আমাদের সেই ঝিলমিল খালাদের ঘাট, সেখানেই বিরতি নেব, পানি নিতে হবে, সেই সাথে খুঁজবো আজকে একবেলা খাওয়ার মতো ডিম। তো এর মধ্যেই যেটা জানতে পারলাম সেটি হচ্ছে ঝিলমিল খালা আপাতত বাড়িতে নেই, নানি বাড়ি গেছে। তার সাথে দেখা না হলেও তার বাড়ি থেকে কিংবা আশেপাশের কোনো ঘর থেকে আমরা অন্তত 4টা ডিম কিনে নিব। পানি ফুরাই গেছে। হায় 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 হায়। ওরে সাবাস সাবাস। ওরে ওরে কায়দা রে, কাদা ভাঙবে না। কি কায়দা করলা জুয়েল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের খালার বাড়ির ঘাট, আমরা পানি নিব, মানে রান্নার পানি নিব, রান্নার পানি নিব। আমরা ঘাটে ভিড়িয়েছি, রান্নার পানি শেষ হয়ে গেছে, সেই পানি আনতে গেছে আজিজুল, আর জুয়েল গেছে ডিম আনতে। আমরা অপেক্ষা করছি। কালিলতার ফুল, এই ফুলের নাকি ভাজা খাওয়া যায়। হ্যাঁ, কালিলতার ফুলের ভাজা একবার খেতে হবে, আমরা দেখি।
গাছ ভর্তি গাওয়া। দুটো ডিম। ডিম কি দুটো পাওয়া গেল? হ্যাঁ, তা দুটো পালি 4-5টা হবে। না, দুটো পাইছে তো, আমরা একটা পেলেও তিনটা বানায় খেতাম। একটা পেলেও তিনটা বানায় খেতাম, আর সেখানে তো দুইটা। হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার। এবারও থাকো, চলেন ভাই। এনি বাদাম তারপর দেখ। হ্যাঁ, বোঝে না, সোজে না। আম্মা থাকো, থাকো, দেখা হবে না। দেখাবো মানে সন্ধ্যায় মাছ মারার দাওয়াত না? মাছ ধরবো কোন কোন ঘেরে? এখানে? ওকে, গুড। মাছ বড় হয়েছে তো? ওকে, হয়েছে মোটামুটি, ঠিক আছে। ফারুক থাকো, দেখা মামি, দেখা হবে না। আসবো না। চলেন। পাখি ওরে ঢাংমারি রে, কত কাহিনীর খাল। পানি কেমন ঘোলা দেখেন, কোন লেগে গেছে আজকে চতুর্দশী, চাঁদের চতুর্দশী আর কি। কোন লেগে গেছে, এখন পানির স্রোত বেড়ে গেছে, জোয়ারের চাপ বেড়ে গেছে। আবহাওয়া বেশ খারাপ বলতে বৃষ্টি বলয় চলছে, সাগরে লঘুচাপও চলছে শুনেছি। কাজেই এই অঞ্চলের আবহাওয়ার বৈরিতা আগামী কয়েকদিনে কাটবে না, সে কারণে যত রকমের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা নিয়েছি। ঢাংবাড়ি থেকে বের হচ্ছি, যাচ্ছি সুতারখালির দিকে। এদিকে আবার কখন ফিরবো ঠিক নেই, কাজেই বাজার সদা থেকে শুরু করে সব কিছু গুছিয়ে আমরা যাচ্ছি। এরপরে কেওড়া বন, ছইলা বন, ও পিছনে বড় বড় কেওড়া গাছ, একটা গোল গাছ আছে, আর হচ্ছে টাইগার ফার্ন আছে, আর কত গাছ, আসলে গাছের কোনো শেষ নাই। সব গাছ চিনিও না আমি আসলে। যাই হোক, এটা সেই ঢাংমারি খাল, মানে কুমিরের খাল বলি আমরা। সেদিনও একটা বিশাল কুমির দেখলাম, সেই কুমিরটা যেটা কিনা বলা হয় যে সুব্রতকে আক্রমণ করেছিল, এর আগে মোশাররফকে আক্রমণ করেছিল, সেটিও নাকি একই কুমির। ওই পাশে লাইনটা দেখছেন, এটা হচ্ছে রেখামারি এই জায়গার নাম। এখানে মানে একদম অল্প একটু জায়গা জেগে আছে, বাকি ওই পাশে পশুর নদী, এ পাশে ঢাংমারি খাল, একদম সাথে সাথে লাগানো। সামনে যেখানে পানি নড়ছে দেখছেন, সেখানে একটি বড় সড়ো কুমির ভেসেছিল একটু আগে, আমাদের আসতে দেখেই ডুব দিয়েছে। থাক ওরা ওদের মতো, আমরা পশুর নদীতে উঠব, এবং পশুর নদীতে উঠতে উঠতে রান্নার কাজও এগিয়ে নেওয়া হবে। আমাদের আইজুল রান্নাঘরে বসেছে, রান্নাঘর বলতে আমাদের খোলা আকাশের নিচে রান্নাঘর, সেখানে ভাত রান্না হচ্ছে ডিম দিয়ে। আমাদের বেলায় সর্দার কি করবে এখনো জানি না। পশুরে উঠতে উঠতে নদী একটু উত্তাল হলো, ঝটপট ভাত, শুকনো মরিচ ভর্তা আর ডিম ভেজে খেয়ে আমরা আবারও রওনা দিলাম। একটানা কয়েক ঘন্টা চললাম, আমরা ছুটলাম বলা যায়। আবহাওয়া খারাপের দিকে, কাজেই দম নেওয়ার সময় নেই। আমরা ঢাকি নদী পেরিয়ে শিবসা এসছি। শিবসা নদীর কালাবগি কিংবা সুতারখালির দিকে যদি আমরা যাই, এদিকের চিত্র প্রায় একই রকম। এক পাশে সুন্দরবন, আর এক পাশে লোকালয়, ছোট ছোট ঝুপড়ি ঘর। সেখানকার মানুষেরা এখন চিংড়ির রেণু সংগ্রহ করে জীবনযাপন করছে। আমরা সেগুলো পার করে আরও এগিয়ে যাচ্ছি। সুন্দরবন উপকূলে একদম কাছাকাছি আসতেই বৃষ্টির মধ্যে পড়লাম। আবহাওয়া বেশ খারাপের দিকে যাচ্ছে। আমরা এবার ডিঙি নৌকায় করে ছোট্ট একটি খালে ঢুকছি। সুন্দরবন উপকূলে এবং সুন্দরবনের গহীনে বিশেষ একটি কাজ নিয়ে ঘুরছি। কাজটি বেশ সংবেদনশীল, বেশ সতর্কতার সঙ্গে আমাদের চলাফেরা করতে হচ্ছে। এর মধ্যে দিয়ে যখন বৃষ্টি নামে তখন আসলে কিছু করার থাকে না। আমরা দ্রুত নিরাপদ একটি জায়গায় যাওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না যেতে পারবো কিনা। তার আগেই হয়তো বৃষ্টি নামবে।
বৃষ্টি আসবে। নৌকায় যারা বৈঠা পাইছেন তারা তাদের শক্ত হাতে দ্রুততম সময়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে বাতাস ছেড়েছে মনে হয় আর রক্ষা হলো না। বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে। জোয়ার শেষ হয়েছে, ভাটা হচ্ছে, তার সাথে বৃষ্টি পড়ছে। আমরা নৌকার উপর মাথার উপরে পলিথিন দিয়ে নিজেদের বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি দেখছি অসাধারণ একটি সময় পার করছি আমরা। আপনারাও দেখতে থাকুন। দ্রুত বৈঠা বেয়ে চলছি আমরা। খালের যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো একটু পরে শুকিয়ে যাবে। আমরা ফেরার পথে কিন্তু আর নৌকা বেয়ে আসতে পারবো না, আমাদের হেঁটে ফিরতে হবে। ওদিকে ঝড় বৃষ্টি বড় আকার ধারণ করার আগে আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে, সেভাবেই চলছি আমরা। ভাটা শেষ হয়ে যখন জোয়ার আসে কিংবা ভরা জোয়ার যখন হয় তখনই বৃষ্টি নামে, বিশেষ করে বর্ষাকালে এখানকার মনে হয় নিয়মই এমন। তো সেই বৃষ্টি এখন হচ্ছে। জোয়ার শেষ হয়ে ভাটা লেগেছে, হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি থামবে। আমরা বৃষ্টি থামার অপেক্ষায় আছি এমন নয়, বসে বসে বৃষ্টি উপভোগ করছি। জোয়ার ভাটার সময় সুন্দরবনটাকে দেখতে একেবারেই অন্যরকম লাগে। জোয়ারে একরকম, ভাটায় আর এক রকম, এবং এখানকার গাছপালা, বন্যপ্রাণী, পাখপাখালি সবাই সেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে তাদের জীবনটাকে সাজায়। সামনে যেই কাঁকড়াটিকে দেখছেন সেটি আসলে ভাটার জন্য অপেক্ষায় রয়েছে। দেখতে দেখতে পানি নেমে যাচ্ছে। আমাদের সুন্দরবন জীবনের এবারের যাত্রাটি বেশ জটিল। আমরা ভীষণ ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে আমাদের এই সফরটি করছি। শ্বাসমূল কিংবা এই সুলো বনের ভেতর দিয়ে হাঁটাচলা করা খুব কঠিন কাজ। এছাড়া কাদার মধ্যে এর আশেপাশে নানা রকমের কাঁটা ছড়িয়ে আছে, এর ভিতর দিয়ে আসলে শখ করে কেউ হাঁটে না। আমরাও শখ করে হাঁটছি না, প্রয়োজনে হাঁটছি। যাই হোক, আমরা এভাবে আরও কিছুক্ষণ হাঁটতে থাকবো এবং আমাদের গন্তব্যে পৌঁছাবো। আগামীকাল ফিরবো নতুন গল্প নিয়ে। আমরা সুতারখালি থেকে ফিরে যাব আজকের এই সফর শেষ করে রাতের বেলা। পরদিন নিশ্চয়ই আমাদের সাথে আবারও দেখা হবে আপনাদের সুন্দরবনের অন্য কোনো জায়গায়। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।